আসসালামু আলাইকুম। প্রাণ সস প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ বসিংয়ে সকলকে আমন্ত্রণ। যখন একটা দল ট্রানজিশনাল ফুটবল খেলবে সে সময়টাতে তাদের চান্সগুলো ফিনিশিংয়ে রূপান্তরিত করতে হবে। ব্রাজিল কিন্তু ট্রানজিশনাল ফুটবলটা ঠিকই খেলেছিল আনচেলত্তির স্ট্র্যাটেজি অনুযায়ী, কিন্তু তারা চান্সগুলোকে ফিনিশিংয়ে কনভার্ট করতে পারে নাই এবং এতে ক্রেডিট দিতে হবে আসলে নরওয়ের গোলকিপার নাইল্যান্ডকে। আমি আপনাদেরকে গুনে গুনে 5টা গোল দেখাতে পারবো, যে 5টা গোল আলটিমেটলি তিনি সেভ করে দিয়েছেন, যেগুলো আসলে গোল ছিল। সেই 5টা গোল দেখানোর আগে আমি আপনাদেরকে আসলে সফটওয়্যার যে বিষয়টা বলে যে তার আসলে আজকের এই ম্যাচে কয়টা গোল খাওয়ার কথা ছিল, সেই জায়গাটা যদি লক্ষ্য করে দেখেন তাহলে সফটওয়্যারই বলছে এই ম্যাচে তার 3টা শিওর শট গোল খাওয়ার কথা ছিল। আমি আপনাদেরকে 5টা বলছি, সেটা আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী, কিন্তু সফটওয়্যার তারা একদম ডিরেক্ট 3টা গোলের কথা বলছে যে তার খাওয়া উচিত ছিল, বাট নাইল্যান্ড আলটিমেটলি বাঁচিয়ে দিয়েছেন। সো অনেকে হয়তো এখন আনচেলত্তির দোষ দিতে চাইবেন যে হ্যাঁ, ডেফিনেটলি একটা বিষয় যে আনচেলত্তির 2টা সাবস্টিটিউশন, একটা নেইমার এবং একটা এন্ড্রিক, তাদেরকে সাবস্টিটিউট করার পরে মানে তাদেরকে নামানোর পরে অফেন্সিভ প্লে না করে ডিফেন্সিভ প্লেতেই গেছেন। ওই পাশে রায়ান ছিলেন না এবং ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছিল, সেখান থেকে অ্যাসিস্ট এসেছে এবং আর্লিং হালান্ড গোল দিয়েছেন, সেটা একটা ফ্যাক্টর। কিন্তু এই টাইপের ট্রানজিশনাল ফুটবল যখন খেলা হয় তখন চান্সগুলো যদি গোলে কনভার্ট করতে না পারে তখন টিমের কিচ্ছু করার নেই। টিমের যেমন ব্যর্থতা থাকে, আমি টিমের ব্যর্থতার চাইতে আমি বলবো গোলকিপারের ক্রেডিটটা অনেক বেশি ছিল। নাম্বার ওয়ান যে বিষয়টা আমি বলবো যে ব্রুনো গিমারেজ একটা ইজি চান্স মিস করেছেন মনে হচ্ছে, কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন যে বাম প্রান্ত থেকে যখন ক্রসটা এসেছে দেন একটা হেড হয়েছে, ওই পার্টিকুলার সময়টা থেকে আপনি যদি গোলকিপার নাইল্যান্ডের পজিশনিংটা একটু লক্ষ্য করে দেখেন, ইট ওয়াজ ট্রুলি অসাম পজিশনিং এবং কখন তার আগাতে হবে। আমরা একটা কথা বলি যে গোলকিপার এগিয়ে অপোনেন্টের কাছে বার পোস্টটাকে অনেক মানে ছোট করে ফেলবে, এটা একদম বাংলা ভাষায় আমরা বলি গোলকিপিং বেসিকের জায়গা থেকে। সব ইয়াং গোলকিপারদের জন্য এটা একটা শিক্ষণীয় জায়গা যে কখন আপনাকে মুভ করতে হবে। দেখেন নাইল্যান্ডের একটা খুব বিখ্যাত গোল সেভ আছে যখন তিনি অ্যাস্টন ভিলার হয়ে খেলতেন, খেয়াল করে দেখবেন, আমি ভিডিও ফুটেজটা আপনাদেরকে দেখাই। এই জায়গাটায় নাইল্যান্ড বলটাকে নিয়ে পুরোপুরি বার পোস্টের ভেতরে ঢুকে গেছেন, কিন্তু এই জায়গাটায় যে কারণে আসলে গোল দেওয়া হয় না, এটাকে কিন্তু গোল দেওয়া হয় নাই। দেখেন এটাকে গোল দেওয়া হয় নাই কারণ রেফারি চিন্তা করেছেন যে বলটা আসলে পুরোপুরি গোল লাইন অতিক্রম করেনি। আমরা জানি যে গোল হতে গেলে একটা বলকে তার কার্ভেচার সহ পুরোপুরি গোল লাইন অতিক্রম করতে হবে। এখন এই ম্যাচটাতে আসলে গোল লাইন টেকনোলজি ঠিকমতো কাজ করে নেই। পরবর্তীতে একটা ছবিতে দেখা গিয়েছিল যে না, বলটা গোল লাইন ক্রস করেছিল, কিন্তু এইখানে আসলে কেন মানে গোল লাইন টেকনোলজি কাজ না করার পর রেফারি খালি চোখে দেখে তার কাছে মনে হয়েছিল যে গোল হয় নাই, এর কারণটা ছিল নাইল্যান্ডের ব্যালেন্স। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। নাইল্যান্ডের ব্যালেন্সটা তখন থেকেই আসলে চিন্তা করে দেখেন এত সুন্দর যে রেফারি গোল লাইন টেকনোলজি যেহেতু কাজ করে নাই, রেফারি আলটিমেটলি বলতে বাধ্য হয়েছিলেন যে না, তিনি বলটাকে সেভ করতে পেরেছেন এবং মানে ভেতরে গিয়েও একদম ঠায় দাঁড়িয়েছিলেন, বলের কার্ভেচারটাকে সামনে রেখেছেন, এরকম একটা প্রিটেন্ড করেছেন, যদিও পরে দেখা গিয়েছিল যে না, বলটা আসলে গোল লাইনকে ক্রস করে গিয়েছিল কার্ভেচার সহ। এনিওয়েজ, তবে এই ম্যাচে যদি আমি তো একটা আপনাদেরকে দেখালাম, আরেকটা যদি বলি পেনাল্টি তিনি সেভ করেছেন এবং পেনাল্টি সেভটার সময় একদম পজিশন ওয়াইজ দাঁড়িয়েছিলেন, জাস্ট শট নেওয়ার আগে পজিশন চেঞ্জ অ্যান্টিসিপেশন করে তারপর তিনি গোলটা সেভ করেছেন। 3 নম্বর আরেকটা গোল যেটা বলবো, যেটা ওই যে একটা বল হঠাৎ করে উপর দিকে চলে এসেছিল, জাস্ট লাস্ট মোমেন্টে একটা ফিঙ্গার টিপ দিয়ে একটা গোল বাঁচিয়ে দিয়েছেন। এটাও গোল হতে পারতো এবং এরকম গোলেই একটা টিম আসলে ম্যাচ হেরে যায় বা ম্যাচ থেকে ছিটকে যায়, এটা যেরকম একটা বিষয়। এন্ড্রিকের 1-2-1টা এন্ড্রিকের ব্যর্থতার চাইতে আমি বলবো যে নাইল্যান্ডের পজিশনিং যেভাবে সামনে এগিয়েছিলেন, এন্ড্রিকের কাছে বার পোস্টটা আসলে পুরোপুরি ছোট হয়ে গিয়েছিল, একেবারেই ছোট হয়ে গিয়েছিল। ভিনি জুনিয়রের গোলটা যদি চিন্তা করি, ভিনি জুনিয়র যেভাবে মানে বাদিক থেকে ঢুকেছেন, ঢুকে তারপর যেভাবে মেরেছেন, ওইটাও পজিশনিংটা মানে নেয়ার পোস্টটাকে যেভাবে তিনি আগলে রেখেছিলেন, নিচু বল সেটা যেভাবে পা দিয়ে সেভ করেছেন। সো সব কিছু মিলিয়ে নাইল্যান্ড হি ওয়াজ ট্রুলি অ্যামেজিং। এবং ব্রাজিলের এই টাইপের খেলা, আমি বলবো না যে ব্রাজিল খারাপ খেলেছে। ব্রাজিলের প্ল্যান কিন্তু শুরু থেকেই ছিল যে নরওয়ের পায়ে বল দিয়ে ওদেরকে দিয়ে খেলানো এবং আলটিমেটলি নিজেরা পরবর্তী সময় কাউন্টার অ্যাটাকে যাওয়া। এখন নরওয়ের পায়ে দিয়ে যখন বল খেলানো, নিজেরা কাউন্টার অ্যাটাকে যাওয়া, চান্সগুলো তো আসলে নিতে হবে। চান্সগুলো ব্রাজিল মিস করেছে। ফার্স্ট হাফেই ব্রাজিল ম্যাচ থেকে ছিটকে গেছে। সেকেন্ড হাফে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে ফিনিশিংয়ের আশায় আনচেলত্তি যে কাজটা করেছেন, রায়ানকে উঠিয়েছেন এবং নেইমার আর ওই দিক থেকে এন্ড্রিককে নামিয়েছেন। এখন নেইমার আর এন্ড্রিককে নামানোতে মানে অসুবিধা যেটা হয়েছে, একসঙ্গে দুজনের কেউই কিন্তু নিচে ডিফেন্সিভ প্লে করে না, তার মধ্যে আপনি রায়ানকে ওই পাশ থেকে উঠিয়ে দিয়েছেন। সো তখন যেটা হয়েছে, ওই বাম দিক থেকে নাম্বার 21 যিনি, তিনি 2টা অ্যাসিস্ট করেছেন। পুরো খেলায় নরওয়ে কোনো ক্রস করে নাই।
ওই সময় এসে নাম্বার 21 তিনি একটা ক্রস করেছেন এবং আর্লিং হাল্যান্ড ফিজিক্যাল তার এবিলিটির জায়গাটা নিয়ে তারপর তিনি গোলটা স্কোর করেছেন গ্যাব্রিয়েলের সঙ্গে 8-0। তার সেকেন্ড যে গোলটা করেছেন সেটাও আলটিমেটলি ওই জায়গাটায় একদম পুরোপুরি ফাঁকা ছিলেন আর্লিং হাল্যান্ড, 21 নম্বরের কাছ থেকেই সেই জায়গাটা কাটব্যাকটা এসেছে এবং গোলটা দিয়েছেন। সো আলটিমেটলি এই ম্যাচটা আমি পুরোপুরি বলবো যে সেটা গোলকিপারের কৃতিত্বের জায়গাটা অনেক বেশি। ব্রাজিল চান্স ক্রিয়েট করেছিল, ইজি চান্স ছিল, বাট গোলকিপার ওয়াজ ফেনোমেনাল দেয়ার। পেনাল্টি সেভটা করে তিনি আসলে দেখিয়ে দিয়েছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।